নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মোহন ভাগবত আরএসএস এর শতবর্ষ উপলক্ষে কলকাতায় এলেন এবং কলকাতায় বিদগ্ধ জনেদের সায়েন্স সিটি অডিটোরিয়ামে একটি সভায় সেখানে পরিষ্কার করলেন তাঁর মূল্যায়ন এই পশ্চিমবঙ্গ সংক্রান্ত ব্যাপারে। এবং স্বাভাবিকভাবে প্রত্যাশা ছিল মানুষের যে এই পশ্চিমবঙ্গে ঘটে চলা দিনের পর দিন যেসব ঘটনাবলী ঘটছে, সেটা শামসেরগঞ্জ হতে পারে, সেটা মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে হতে পারে, সেটা পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলে যা ঘটছে, ইসলামিক র্যাডিক্যালাইজেশন নিয়ে যা ঘটছে এবং পশ্চিমবঙ্গের যেসব নানান ধরনের ঘটনা ঘটছে তা প্রেক্ষিতে দাঁড়িয়ে আরএসএসের অবস্থানটা কি, এটা পশ্চিমবঙ্গের মানুষের একটা প্রশ্ন ছিল। দীর্ঘদিন ধরেই আপনারা জানেন যে কোনো ঘটনা ঘটলে দিল্লির সরকার যদি ইনঅ্যাক্টিভ থাকেন বা দিল্লির সরকার যদি মৌনতা অবলম্বন করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মানুষের দৃষ্টি চলে যায় এবং একটা কনসেপশন বিল্ড আপ করা হয়, বিশেষ একটি নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বিল্ড আপ করা হয়, সেটা হচ্ছে নাগপুর থেকে সিগন্যাল আসেনি তাই দিল্লি সরকার অ্যাক্ট করছে না, অর্থাৎ দিল্লির সরকার পা ফেলছে না, এই ধরনের একটা কনসেপশন আছে। মোহন ভাগবত গতকাল যে সভাটা করলেন সংঘ চালক, সেই সভাতে কিন্তু পরিষ্কারভাবে সেটা একদম তার মতামতটা বা সংঘের পক্ষ থেকে তার বক্তব্যটা কিন্তু পরিষ্কার করলেন। তিনি ক্লিয়ারেন্স পরিষ্কারভাবে দিয়ে দিলেন। এরপর কি দিল্লির সরকার অ্যাক্ট করবে, অর্থাৎ দিল্লির সরকার কি নড়বে, এই প্রশ্নটা আসছে। তার কারণ গতকাল সংঘ চালক যে সভাটা করেছেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের বহু মানুষ ছিলেন, বহু বিদগ্ধজনেরা ছিলেন। আমিও ব্যক্তিগতভাবে আমন্ত্রণ পেয়েছিলাম, আমি গিয়েছি, আমি শুনে আমার কাছে পরিষ্কার ব্যাপারটা মনে হয়েছে যে দিল্লির তরফ থেকে দিল্লির সরকারের এরপর পশ্চিমবঙ্গের বিবিধ ব্যাপারে পা ফেলার ক্ষেত্রে বা কোনো হস্তক্ষেপ করার ক্ষেত্রে কোনো রকম বাধা থাকার কথা নয়। যে কনসেপশনটা পাবলিক পারসেপশন হিসেবে গ্রো করেছে বাংলার মাটিতে দাঁড়িয়ে, বা অধিকাংশ মানুষ মনে করছেন যে কোনো একটা জায়গায় বাধা আছে, যার জন্য এ রাজ্যের সর্বোচ্চ শাসক সম্বন্ধে দিল্লির সরকার কোনো একটা জায়গায় শিথিলতা দেখাচ্ছেন এবং সেই শিথিলতার জায়গা থেকে কোনো একটা সেটিংয়ের পলিটিক্স পশ্চিমবঙ্গে রয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে দিল্লির সরকার, এবং তার পেছনে রয়েছে নাগপুর ফ্যাক্টর, সেটা কিন্তু ভেঙে গতকাল চুরমার হলো। আপনারা বলতেই পারেন, প্রশ্ন করতেই পারেন যে শোনবাবু কী এমন শুনলেন যার প্রেক্ষিতে দাঁড়িয়ে কথাটা আপনার মনে হলো। আমি কী শুনেছি, আমি সেই জায়গা থেকে একটা ছোট্ট বাইট মোহন ভাগবতজি, যেটা সায়েন্স সিটি অডিটোরিয়ামে বহু মানুষের প্রশ্ন ছিল, এই বাংলা থেকে বহু মানুষ প্রশ্ন করেছেন বিবিধ বিষয়, সেই প্রশ্নগুলোকে অ্যাসেম্বল করে তার উত্তর দিয়েছেন। সেই উত্তরের একটি অংশ আমি আপনাদের কাছে এই মুহূর্তে শোনাবো। তো बंगाल में बढ़ता हुआ इस्लामिक कट्टरवाद, हिंदुओं के प्रति हिंसा की घटनाएं, बांग्लादेश की परिस्थिति, वहां की घटना और मुर्शिदाबाद की घटना, मुस्लिम घुसपैठ, ये सब जो बातें हैं उन पर वो तो बंगाल को प्रभावित कर ही रही है। करेगी क्या, ऐसा सवाल क्या है, वो कर रही है और अनिष्ट प्रभाव हो रहा है। इसलिए उसके बारे में आप सब लोग जो सोच रहे हो वही हमारा सोचना है, इससे अलग नहीं है। अब बांग्लादेश की দেখুন, বহু মানুষের প্রত্যাশা ছিল এই প্রশ্নগুলোর জবাব খোঁজার, এবং এই সভাতে সেই প্রশ্নগুলো লিখিত আকারে মোহন ভাগবতজির কাছে গিয়েছিল এবং তার জবাবটা কিন্তু তিনি দিলেন, প্রকাশ্যে দিলেন, কলকাতার মাটিতে দাঁড়িয়ে এই পশ্চিমবঙ্গের রাজধানীতে বসে তিনি কিন্তু ব্যক্ত করলেন এবং মিডিয়াতে সেটা সম্প্রচারিত হলো। আমার প্রশ্নটা এখানে, এরপরও কি কোনো দ্বিধা থাকে? হয়তো বলতে পারেন আপনারা যে ইসলামিক র্যাডিক্যালাইজেশন, সীমান্তের সমস্যা, মুর্শিদাবাদের শামসেরগঞ্জ নিয়ে বলেছেন, করাপশন নিয়ে তো বলেননি, এখানকার অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে তো কিছু বলেননি। সার্বিকভাবে পশ্চিমবঙ্গের যে ভয়াবহ অবস্থাটা, সেই প্রেক্ষিতেই তো প্রশ্নগুলো ছিল। তো একটা পার্ট নিয়ে তিনি সিগন্যাল দিলেন, আরেকটা পার্ট দিয়ে তিনি সিগন্যাল দিলেন না, এটা মনে করার কোনো কারণ নেই, এক নম্বর। দ্বিতীয়ত আমার যেটা মনে হয়েছে, আমি যতটুকু বুঝেছি তার বক্তব্যটা শুনে এবং তার প্রশ্নোত্তর পর্বে তার প্রশ্নের উত্তরগুলো শুনে, সেখানে দাঁড়িয়ে পরিষ্কারভাবে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থার সম্বন্ধে চিন্তিত এবং সাধারণ মানুষ যেটা ভাবছেন সেটাকেই তিনি মান্যতা দিচ্ছেন এই কথাটা, এবং যার প্রেক্ষিতে দাঁড়িয়ে দেখলেন তিনি যখন উত্তরটা দিলেন যে সাংঘাতিকভাবে অডিটোরিয়ামে করতালিতে তাকে অভিনন্দনটা জানালো। আমার প্রশ্নটা এখানেই, আমার প্রশ্নটা হচ্ছে এরপর কি দিল্লির যারা চালক রয়েছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বা জেপি নাড্ডা, তারা কি পশ্চিমবঙ্গের ব্যাপারেও শিথিলতা এখনও দেখাবেন? দেখুন, এই ঘটনাগুলো যেগুলো বলেছেন উনি, সেই ঘটনার বাইরেও রয়েছে পুলিশ প্রশাসন কি সাংঘাতিকভাবে
রাজীব কুমার থেকে শুরু করে এন্টায়ার পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনটা যে নোংরা নৃশংস একটা ভূমিকা এই পশ্চিমবঙ্গের মাটিতে নিচ্ছেন, যার জন্য একটা নির্বাচন গেলে 55 জন 56 জন 72 জন মানুষের মৃত্যু দেখছে এই পশ্চিমবঙ্গ, সেটাও কি মোহন ভগবতজি টলারেট করার জন্য বলেছেন? এই পারসেপশনটা তো বিল্ড আপ হয়ে গেছে বাংলার মাটিতে দাঁড়িয়ে, এবং সেটাকেই ভেঙে তিনি চুরমার করে দিলেন। গতকালের সভাতে আমি তার বক্তব্যের অনেকগুলো অংশ শুনেছি, তার একটা অংশ আপনাদের কাছে শোনালাম। কিংবা ধরুন সর্বোচ্চ প্রশাসক অভিষেক মমতা যে সীমাহীন করাপশনের মধ্যে পশ্চিমবঙ্গকে ডুবিয়ে দিয়ে কয়েকটা জেনারেশনকে তছনছ করে দিচ্ছেন, সে ব্যাপারেও কি দিল্লির সরকারকে বলছেন ধীরে চলো, গতিতে চলা দরকার নেই, কোনোভাবে এখন স্টেপ ফেলার দরকার নেই? নিশ্চিতভাবে নয়, তার কারণ তার বক্তব্যের এই অংশটুকু অন্তত রিটেলিকাস্ট করলে আপনারা সেটা আরেকবার অন্তত বুঝতে পারবেন। আমি রিটেলিকাস্ট করলাম না, কারণ আপনারা শুনেছেন যে সংঘচালক মোহন ভগবতজি কলকাতার মাটিতে বসে 2 দফায় বক্তৃতা এবং 3য় দফায় তিনি প্রত্যেকটা প্রশ্নকে অ্যাসেম্বল করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। সেই উত্তরে যেটা প্রতিভাত হয়েছে সেটা হচ্ছে যে বাংলার মাটিতে দাঁড়িয়ে কোনো শিথিলতার জায়গা নেই। এরপর যদি শিথিলতা থাকে তাহলে সেটা কিন্তু দিল্লির সরকারকে নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিতে হবে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে, এবং শাসক দল যারা রয়েছেন তার সর্বোচ্চ পর্যায়ে যিনি বসে আছেন জেপি নাড্ডাকে নিতে হবে। নাগপুরের দিকে তীরটাকে ঘুরিয়ে দেওয়ার প্রবণতা এই বাংলার মাটিতে মানুষের সহজাত একটা প্রবণতা ছিল, কেন বামপন্থী রাজনীতির পীঠস্থান এই পশ্চিমবঙ্গ, ফলে তো বামপন্থীরা পছন্দ করেন যে দিল্লির সরকারের শিথিলতার পেছনে নাগপুর ফ্যাক্টর কাজ করছে। এই বিশ্বাস বোধটা কিন্তু মানুষের মধ্যে জাগিয়ে তোলা হয়েছিল, বহু মানুষ বিশ্বাস করতেন। এবার এই বিশ্বাসের কিছুটা অংশ আমার মনে হচ্ছিল যে কোনো একটা জায়গায় কি বারণ করা আছে, নিষেধ করা আছে, তাহলে এত করাপশন দেখে 100 কোটি টাকার লিকার স্ক্যাম দেখে যদি অরবিন্দ কেজরিওয়াল জেলে যেতে পারেন, একটা জমির প্রপার্টি ডিসপিউটের ক্ষেত্রে যে করাপশন হয়েছে তার জন্য যদি হেমন্ত সোরেন জেলে যেতে পারেন, তাহলে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষ কোটি টাকা স্ক্যামের সঙ্গে যে নামটা জড়িত হয়ে গেছে, বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েক হাজার কোটি টাকার স্ক্যামের মধ্যে যার নামটা সংযুক্ত হয়ে গেছে, তার ব্যাপারে পা ফেলতে দিল্লির সরকার কেন শিথিলতা দেখাচ্ছে? দেখুন, এখনও সময় আছে। ফেব্রুয়ারি মাসের শেষ পর্বে বিধানসভার নির্বাচন ঘোষিত হবে, তার আগেও কি কোনো ব্যবস্থা নেওয়ার স্কোপ নেই? অন্তত মোহন ভগবতজি এই বক্তৃতার পর তো আমার মনে হয়েছে যে আর কোনো শিথিলতার জায়গা নেই। আর যদি কোনো শিথিলতা দেখানো হয় তার দায় এবং দায়িত্বটা কিন্তু কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বকে নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে নিতে হবে। কারণ নাগপুর ফ্যাক্টর পেছনে আছে বলে যে পারসেপশনটা, কোনো নির্দিষ্ট তথ্য ছিল না, যে পারসেপশনটা জনমনে তৈরি হয়েছিল, তার ফলেই তো সেটিং তত্ত্বটা বাংলার রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটিং তত্ত্ব মানে দিল্লির সরকারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো একটা জায়গায় আন্ডারস্ট্যান্ডিং আছে। এই বিশ্বাস বোধটা সাধারণ মধ্যবিত্ত শিক্ষিত মানুষের মনে তৈরি হয়ে আছে, এটা তো ভেঙে দেওয়া, এটা তো মিথ্যে কথা নয় যে পারসেপশনটা মানুষের মনে তৈরি হয়েছে, সেটাকে ভাঙার তো একটা স্কোপ রয়েছে। নাগপুর ফ্যাক্টর তো এক্স ফ্যাক্টর হিসেবে এখানে কাজ করছে না। আমি আবারও বলছি, তার কারণ যখন সংঘচালক সর্বোচ্চ পর্যায়ে থাকা মানুষটি যখন কয়েক হাজার মানুষের সামনে দাঁড়িয়ে, মিডিয়ার সামনে দাঁড়িয়ে এই বক্তব্য রাখেন, যে বক্তব্যটা আপনার শুরুতে শুনলেন, যেটা আপনাদের শোনালাম, তারপরেও কি কোনো সিগন্যালের অপেক্ষা রাখে? সিগন্যাল তো তার দেওয়াই আছে। কেন বাংলাদেশের পরবর্তী অধ্যায়ে যে পরিস্থিতি 2024 জুলাই আগস্ট মাসে বাংলাদেশে হয়েছে, তারপরেও সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের মতো একটা ভাইটাল রাজ্যে কোনো রকম শিথিলতা দেখানোর কোনো কি স্কোপ আছে, জায়গা আছে? মানুষ সেটা ভালোভাবে নিচ্ছিল না, আজও নিচ্ছে না। কেন করাপশনের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া হবে না? কেন করাপশনের ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে পোড়া হবে না? সর্বোচ্চ পদে থেকে এরা করাপশনের নাম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে। তা সত্ত্বেও দিল্লির সরকার কোনো একটা জায়গায় রিল্যাক্টেড, এটা মানুষের চেতনা এবং বিশ্বাসে গেঁথে গেছে। সেই জায়গাটাকে ভাঙার কিন্তু একটা বড় অপরচুনিটি এখনও শেষ মুহূর্তে রয়েছে। সামনে হাতে জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, নির্বাচন ঘোষিত হয়ে গেলে সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। কিন্তু সর্বোচ্চ পর্যায়ের ব্যাপারে যা তথ্য, যা নথি সিবিআই, ইডি, এনআইএ এবং কেন্দ্রীয় সরকারের হাতে আছে, অনেকগুলো ব্যবস্থা নেওয়া যেতে পারে। ইডির প্রবর্তন ভবনে 8 জন পুলিশ অফিসারকে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর যেসব নথি তথ্য ইডির প্রবর্তন ভবনে আছে, তারপরে কি কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত না? রাজীব কুমারের ব্যাপারে কেন কেন্দ্রীয় সরকার এত রিল্যাক্টেন্ট? প্রশ্ন মনে আছে। জেপি নাড্ডার কনভয় আক্রান্ত হওয়ার পর কেন সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি? কেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অত বড় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অসম্মান করার অভিযোগের পরেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় ট্রাইব্যুনালে কেন তার বিরুদ্ধে কঠোরতম অবস্থান নেওয়া যাচ্ছে না? এই প্রশ্নগুলো নিয়ে তো বাংলার মন আলোড়িত হচ্ছে, এবং সেই আলোড়নের জায়গাতে এই ফ্যাক্টরটাকে দাগিয়ে দেওয়ার পরিকল্পিত একটা চেষ্টা ছিল, যে জায়গাটা ভেঙে চুরমার করে দিলেন সংঘচালক।
মোহন ভগবতজি, আমি আজকের এই প্রতিবেদনে এই বিষয়টা নিয়ে এলাম তার কারণ আমি ব্যক্তিগতভাবে গতকাল আমন্ত্রিত হয়েছিলাম, আমি গিয়েছিলাম, এই মনোযোগ দিয়ে সংঘচালকের বক্তব্যটা পুরোটা শুনেছি। শোনার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই প্রশ্নটা আজকে আমি প্রকাশ্যে সাধারণ মানুষের সামনে করছি যে নাগপুর ফ্যাক্টর যদি না থাকে, এক্স ফ্যাক্টর যদি না থাকে, তাহলে দিল্লির সরকারের তো একদম খুল্লা তার ব্যবস্থাটা নেওয়া উচিত। বাংলার মানুষের সমর্থন তো পাবে। পশ্চিমবঙ্গের বিজেপি যারা রাজ্য নেতৃত্ব আছেন, আমি সবার কাছেই একটা করজোরে অনুরোধ করব, বাংলার মানুষের সেন্টিমেন্টটাকে অনার করার জন্য সর্বোচ্চ পর্যায়ে আপনারা সমস্ত স্তরে যা করার করুন, কারণ বাংলার মানুষ এই করাপশন ফ্রি একটা স্টেট চাইছে, অন্তত একটা সূর্যোদয় দেখতে চাইছে। আপনারা কি বুঝছেন না? নরেন্দ্র মোদী কি বুঝছেন না? অমিত শাহ কি বুঝছেন না? জেপি নাড্ডা কি বুঝছেন না? নাকি না বোঝার পেছনে, ডিলেইং প্রসেসের পেছনেও কোনো কারণ আছে? আমি জানতে চাইছি, খোলা মনে জানতে চাইছি, প্রকাশ্যে জানতে চাইছি। সংঘ চালক যা বলে গেছেন তারপর আর কোনো কিন্তু অপরচুনিটি নেই কোনো শিথিলতার। ভাববেন যারা বাংলার বার্তার দর্শক, প্রতিদিন সকাল 8টায় আমরা ফিরে আসবো এইসব বিষয় নিয়ে। প্রতিদিন মনে রাখবেন।